আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে জানাচ্ছি আমার এইচএসসি 25 এবং 26-এর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সাথে শুরু হচ্ছে নতুন একটা জার্নি, আর নতুন জার্নির একেবারে শুরুতেই আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। আর এই রাইট ফর্মস অফ ভার্বসের যেই ঢাকা বোর্ড 2024 মানে গতকালই যেই পরীক্ষাটা হয়েছে সেটার প্রশ্ন সলভ করাবো এবং কিভাবে তোমরা সহজেই আনসার করতে পারবে সেটা শেখাবো আজকের এই ক্লাসে। সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, যদি শুনে থাকো তাহলে যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং তোমরা তোমাদের যেই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে জানিয়ে দাও। ওকে, সো দেখো আজকের ক্লাসটা আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বের ঢাকা বোর্ড 2024-এর যে প্রশ্নটা এসেছে এবং আমরা রাজশাহী বোর্ড, সবাই বলেছিল যে রাজশাহী বোর্ড অনেক অনেক কঠিন, আসলেই প্রশ্ন একটু কঠিন হয়েছে অন্য বছরের তুলনায়। সো তোমাদেরকে বলবো যে আমি তোমাদের এইখান থেকে ইনশাল্লাহ খুব সহজেই রাইট ফর্ম ভার্বে এমন একটা টেকনিক তোমাদেরকে শেষ করাবো, সেটা হচ্ছে জাস্ট একটা স্লাইড বুঝাবো, একটা স্লাইড পড়াবো, যেই স্লাইড পড়ার মাধ্যমে তুমি 6 থেকে 7 পাবে। তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের মার্ক হচ্ছে কত? তোমাদের মার্ক হচ্ছে 7। সো আমি এক ক্লাসে বলবো না যে তুমি 7-এ 7 পাবে, তুমি 6 থেকে 7 পাবে। আর তোমার যদি বেসিক ভালো থাকে, বিশেষ করে প্যাসিভ ভয়েস যদি তুমি বুঝতে পারো, প্যারালাল স্ট্রাকচার যেগুলো আসলে আমাদের বেসিক স্ট্রাকচার, যদি সেগুলো বুঝতে পারো আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তুমি 7 আউট অফ 7 পাবে। সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, ইনশাল্লাহ বেস্ট একটা ক্লাস পেতে যাচ্ছ যারা 25 এবং 26 রয়েছে। কারা কারা 25-26 রয়েছে তোমরা সবাই জানাও যে ঢাকা বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব এইটা গতকালই পরীক্ষা হয়েছে। আমি তোমাদের কাজকে ইনশাল্লাহ সলভ করাবো। কিভাবে সলভ করবো? জাস্ট একটা স্লাইড পড়াবো। কয়টা স্লাইড? একটা স্লাইড পড়াবো, আমি বেশি পড়াবো না। যারা 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি এই স্লাইডটাই পড়িয়েছি, আলহামদুলিল্লাহ যারা বুঝেছে তারা অনেক অনেক ভালো পরীক্ষা দিয়েছে। তোমরা অনেক লাকিয়েস্ট ব্যাচ, তোমরা হচ্ছে অনেক আগে থেকে আমার ক্লাসগুলো পাচ্ছ। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদের শেষ পর্যন্ত থাকবো যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো খাতা কলম নিয়ে রেডি হও, এবং আজকের ক্লাসে শুধু বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো না, তোমাদেরকে এমন একটা টেকনিক শিখাবো যেই টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ তোমরা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের যেই 7 মার্ক রয়েছে এটা 100% তুমি কনফার্ম করতে পারবা ইনশাআল্লাহ। সো অলরেডি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছো। সবাই যে কাজটা করবে একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে টাইমলাইনে। দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ আমাদের রেগুলার ক্লাসে। আমি তোমাদের যেই অনেককে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, অনেকেই শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। কে কোন কলেজে আছো, বিশেষ করে 25 ব্যাচের যারা আছো কে কোন কলেজ থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু বলো, তাহলে আমি তোমাদেরকে আজকে থেকেই চিনে রাখতে পারবো। ওকে, কথা না বাড়ি আমি চলে যাচ্ছি তোমাদের মেইন আলোচনা। দেখো ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়ান্স আপন এ টাইম, এইখানে এই প্রশ্নটা এসেছিল। এবং আরেকটা প্রশ্ন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী বোর্ডে এসেছিল, সেটা আমি তোমাদেরকে সলভ করাবো। আমি একটু শেয়ার করে নেই, তোমরাও নিজেরা একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করছি জাস্ট। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু সবাই শেয়ার করে দাও। ডান, আর সময় নষ্ট করব না আমরা, তাহলে চলে যাচ্ছি। শেয়ার কি হয়েছে? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। ওকে, আচ্ছা দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন। এখন রাইট ফর্ম অফ ভার্ব ভাইয়া কিছুই পড়ালেন না, আপনি চলে গেলেন আপনার প্রশ্ন সলভে, এটা কি ঠিক হলো? না, এটা ঠিক হয়নি। আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাই, জাস্ট একটা মিনিট একটু দেখাই। দেখো এইখানে যেই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 14টা গ্যাপ রয়েছে। তোমরা জানো তোমাদের জন্য টোটাল 14টা গ্যাপ দেওয়া হবে, টোটাল 0.5 করে 7 মার্কস। আর এইখানে দেখো প্রত্যেকটা শূন্যস্থানে তোমাকে হিন্টস দিয়ে দিয়েছে, ক্লু দিয়ে দিয়েছে। এখানে নো হবে, এইখানে স্টপ হবে নাকি স্টপড হবে নাকি স্টপিং হবে, ঠিক আছে, এখানে টেল হবে নাকি টোল্ড হবে, এইখানে গেট হবে নাকি গট হবে, এইখানে তোমার সেন্ড হবে না সেন্ট হবে নাকি টু সেন্ড হবে না সেন্ডিং হবে।
কোনটা হবে সেটা তোমাকে বুঝতে হবে। সো এইখানে প্রশ্নগুলো আমরা দেখি যে প্রত্যেকটা শূন্যস্থানে ক্লু দেওয়া আছে এবং সেটার রাইট ফর্মটা আমরা বসাবো। এটা কি বলে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। সো তোমাদেরকে জাস্ট একটা স্লাইড শেখাবো ইনশাআল্লাহ। তোমরা যারা 25 এবং 26-এর কাচ্চারা রয়েছে তোমরা জাস্ট একটা স্লাইড পড়বা, জাস্ট একটা স্লাইড। দেখো শুরুতে আমি তোমাদেরকে বলি যে ভার্বের যে রাইট ফর্ম অফ ভার্বগুলো আসে, প্রশ্নগুলো কিভাবে আসে এবং উত্তরগুলো আমরা কিভাবে করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এইখানে হয় ভার্বের বেস ফর্ম হয়, অথবা ভার্বের এস বাই এস ফর্ম হয়, অথবা ভার্বের পাস্ট ফর্ম হয়, অথবা V3 ফর্ম হয়। এই যে তোমরা দেখলা এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাতে হয় ভার্বের বেস ফর্ম হতে পারে, অথবা ভার্বের এস বাই এস ফর্ম হতে পারে, অথবা দেখো এখানে বি ভার্ব থাকে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অথবা ভার্ব প্লাস আইএনজি হতে পারে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, অথবা হ্যাভ অথবা হ্যাজ এরপরে V3 হতে পারে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। সো এরকম বিষয়গুলো আমরা উত্তর করে থাকি। এগুলো হচ্ছে উত্তর, মানে আমরা এভাবে উত্তরগুলো করে থাকি। আসো, সো আমরা কখন উত্তর কোনটা করব সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা ক্লাস করো তোমরা, 30 থেকে 40 মিনিটের একটা সময় আমার সাথে ব্যয় করো। যদি তুমি শিখতে না পারো তাহলে ভাইয়া আমাকে গালিগালাজ করিও, কোনো সমস্যা নেই। বাট যদি শিখতে পারো তাহলে হচ্ছে রেগুলার ক্লাসগুলো করো এবং দোয়া করিও, আর কিছু না। সো এইখানে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমরা যে ভার্বগুলো বসাবো, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসাবো, মানে এস বাই এস ফর্ম বসাবো, নাকি বেস ফর্ম বসাবো, নাকি হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, নাকি প্রেজেন্ট পারফেক্ট ফর্ম বসাবো, নাকি ভার্ব প্লাস আইএনজি বসাবো, নাকি কন্টিনিউয়াস বসাবো, এটাই হচ্ছে আমাদের জানার উদ্দেশ্য। এবং উত্তরগুলো দেখো এগুলোই হয়, রাইট ফর্ম অফ ভার্বের উত্তরগুলো কি হয়? এইগুলোই হয়। এখন তোমাকে আমাকে জানতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বের আমরা কোথায় কোন ফর্মটা বসাই, মানে হচ্ছে এই কোশ্চেনে আমরা কোথায় কোন ফর্মটা বসাই। দেখো এখানে আমি তোমাদেরকে একবার ইজিলি বোঝানোর চেষ্টা করব। শুরুতেই যেটা বুঝাবো সেটা হচ্ছে কোথায় ভার্বের বেস ফর্ম, কোথায় ভার্বের এস বাই এস ফর্ম বসে। আসো আবার বলছি, সবাই মনোযোগ দাও, মাত্র একটা স্লাইড বুঝাবো। এই একটা স্লাইডেই তুমি ইনশাল্লাহ 6 থেকে 7 পাবা ইনশাল্লাহ। ওকে, 6 থেকে 7 পাবা ইনশাল্লাহ, কথা দিচ্ছি। দেখো যারা 25 এবং 26 ব্যাচের রয়েছে তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্বের শূন্যস্থানে আমরা হয় ভার্বের বেস ফর্ম হয়, অথবা ভার্বের এস বাই এস ফর্ম হয়। এখন আমরা জানবো কোথায় কোথায় ভার্বের এস বাই এস ফর্ম বসে, হ্যাঁ কোথায় কি বসে। আসো একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমত যে বিষয়টা জানবো, জাস্ট শুনো, 10 থেকে 15 মিনিট শুনো, দেন হচ্ছে তুমি আনসার করতে পারো কিনা। এই জাদুকরি টেকনিকে তুমি যদি আনসার করতে পারো তাহলে বুঝবা যে হ্যাঁ তোমার এই যে 15 মিনিট, এই 15 মিনিটটা তোমার সেরা ছিল রাইট ফর্ম অফ ভার্বের জন্য, এবং এই সময়টা আমার সাথে কাটিয়েছো, অনেক অনেক ভালোভাবে বুঝবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, যারা অলরেডি আমাদের 24 ব্যাচের আছো তোমরা তোমাদের জুনিয়রদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, টুর পরে ভার্বের বেস ফর্ম, সবাই লিখো, সবাই লিখো, খাতায় লিখো, টুর পরে ভার্বের বেস ফর্ম লিখো, লিখো সবাই, সবাই যারা ক্লাস করতে এসেছো প্রত্যেকে লিখবা, প্রত্যেকে লিখবা। টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এরপরে লিখো মেকের পরে ভার্বের বেস ফর্ম হয়। এই যে কালারটা সেম, দেখো মেকের পরে ভার্বের বেস ফর্ম হয়, লেটের পরে ভার্বের বেস ফর্ম হয়। লিখো টুর পরে ভার্বের বেস ফর্ম, মেকের পরে বেস ফর্ম, টুর লেটের পরে বেস ফর্ম, সবাই লিখো ভার্বের বেস ফর্ম। ওকে ওকে, এবার আসো মডাল ভার্বের পরে। মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড। এই জানো কিনা এগুলো? এগুলা কি ভাইয়া? তারপর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, ঠিক আছে ভাইয়া? এগুলা কি মডাল ভার্ব হিসেবে আমরা ইউজ করে থাকি। তাহলে এই মডাল ভার্বগুলোর পরে কে বসবে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডাল ভার্বগুলো কি লিখেছো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড লিখছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখানে এই মডাল ভার্বগুলোর পরে ভার্বের কোন ফর্ম নিব? বেস ফর্ম নিব। এবার ডু ভার্ব। এই ভাইয়া আপুরা বলো তো, এই দুষ্টু ছেলেরা বলো তো, ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। এই যে দেখো তোমরা যারা 25 বছর আছো অলরেডি এপ্রিল মাসে কি
ঘন্টা বেজে গেছে, 24 ব্যাচের শিক্ষার্থীরা খুব কম সময়ে পেয়েছে, তোমরাও কম সময় পেতে যাচ্ছ। সো ভাইয়া এখন সিরিয়াস হতে হবে, কোনো কথা নাই, ঠিক আছে? সো এগুলা কি ভাইয়া, ডু ডাজ ডিড হচ্ছে ডু ভার্ব। এখন মনে রাখবা এই ডু ডাজ ডিড এদের পরে আমরা ভার্বের কোন ফর্ম নেই, বেস ফর্ম নেই। ভার্বের কোন ফর্ম নেই, বেস ফর্ম নেই। তাহলে এইখানে যে জিনিসটা মনে রাখবা, যদি প্রশ্নে থাকে নট, নট এরপরে ভার্ব দেওয়া থাকে, তাহলে মনে রাখবা সেক্ষেত্রে ডু নট, ডাজন্ট, ডিড নট হয়। আবার দেখবা রাইট ফর্ম ভার্বে তোমাদের প্রশ্নে দেখবা ডু ডাজ ডিড এগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত, এদের পরে ভার্বের বেস ফর্ম বসাই। ডোন্ট গো দেয়ার, ডিডেন্ট গো দেয়ার, ডাজেন্ট গো দেয়ার, ডোন্ট নো, ডিডেন্ট নো, ডাজেন্ট নো। সো এই ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড এদের পরে ধরো যদি প্রশ্নবোধক বানাই, সাবজেক্ট এরপরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। আবার কিছু কিছু জায়গায় দেখবা প্রশ্ন আসছে নট ভার্ব, নট দিছে এরপরে ভার্ব দিছে, নট গো, নট ডু, নট নো, তাহলে কি বলবা, ডোন্ট নো, ডাজেন্ট নো, ডিডেন্ট নো, ডোন্ট গো, ডিডেন্ট গো, ডাজেন্ট গো, ডোন্ট মেক, ডিডেন্ট মেক, ডাজেন্ট মেক। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, সো আমি তোমাদেরকে যে বিষয়টা বুঝাচ্ছি যে ভাইয়া এখানে যে জিনিসটা বুঝবা, ডু ভার্বের পরে আমরা সাবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম বসাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি নট এরপরে ভার্ব থাকে, নট প্লাস কি থাকে, ভার্ব থাকে, তখন মনে রাখবা ডো নট, ডাজন্ট, ডিডন্ট বসাই। ডোন্ট গো, ডাজন্ট গো, ডিডন্ট গো। মনে রাখতে পারবা ভাইয়া? সবাই মনে রাখতে পারবা? সবাই বলো মনে রাখতে পারবা কিনা? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যেই কাজ করব, এইখানে লিখছো সবাই, লিখছো লিখছো? যদি লিখে থাকো তাহলে আবার মনোযোগ দাও। টুর পরে ভার্বের বেস ফর্ম, মেকের পরে ভার্বের বেস ফর্ম, লেটের পরে ভার্বের বেস ফর্ম, মডাল ভার্বের পরে বেস ফর্ম, ডু ভার্বের পরে বেস ফর্ম। আমি কি বুঝাইতে পারছি প্রিয় ভাইয়া? পুরা বুঝাইতে পারছি? এবার আসো, সাবজেক্ট আই, আই এর সাথে ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট উই, উই এর সাথে ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট ইউ, ইউর সাথে কি ভার্বের বেস ফর্ম। তারপর হচ্ছে দে, দের সাথে কি ভার্বের বেস ফর্ম। প্লুরালের সাথে ভার্বের কি বেস ফর্ম। সো তুমি যখন শূন্যস্থানে বেস ফর্ম বসাতে যাবা তাহলে মাথায় রাখবা এই কয়েকটা জিনিস, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। বুঝাইতে পারছি ভাই? এদের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। এতটুকু বুঝছো ভাইয়া? এতটুকু বুঝছো? এতটুকু ডান? ওকে, থ্যাংক ইউ। এবার আসো আমরা একটু খেয়াল করি, ভার্বের সাথে এস বা ইয়েস ফর্মও বসতে পারে। ভার্বের সাথে এস বা ইয়েস ফর্মও বসতে পারে। হি যখন থাকবে, সাবজেক্ট যদি হি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। শি থাকে, ভার্বের সাথে এস বা ইয়েস বসে। ইট থাকে, ভার্বের সাথে এস বা ইয়েস বসে। ভার্বের সাথে কি এস বা ইয়েস বসে। সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। তাহলে ভাই ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে সেটা আমি কিন্তু তোমাদেরকে এতক্ষণ পড়ালাম, দেখালাম। আর এখন দেখাচ্ছি ভার্বের সাথে এস বা ইয়েস ফর্ম কোথায় বসে। কোথায় কোথায় বসে ভাইয়া? এখানে হির সাথে, শির সাথে, ইটের সাথে, সিঙ্গুলারের সাথে। এতটুকু কি বুঝতে পেরেছো ভাইয়া? এতটুকু বুঝতে পেরেছো? ওকে, তাহলে তোমরা জাস্ট লিখো লাস্ট বার, আবার মুখস্থ করে দিচ্ছি। ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিচ্ছি। আসো, টুর পরে ভার্বের বেস ফর্ম, মেকের পরে ভার্বের বেস ফর্ম, লেটের পরে ভার্বের বেস ফর্ম, মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে কি ভার্বের বেস ফর্ম। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এদের পরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। সাবজেক্ট আই, উই, ইউ, দে, প্লুরাল, এদের পরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। আর ভার্বের সাথে এস বা ইয়েস ফর্ম কখন বসে সেটা হচ্ছে হির সাথে, শির সাথে, ইট সাথে, সিঙ্গুলার সাথে। এতটুকু সবাই বুঝছো? এখন বাকি রইল কি ভাইয়া? এইটা ভাইয়া এইটা বুঝি না, আসো তোমাদেরকে বুঝাই। সবাইকে তাহলে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি, সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা যারা 25 ব্যাচের রয়েছো সবাই বুঝতে পারছো কিনা। সবাই বুঝতে পেরেছো? ওকে, আসো এখন কথা হচ্ছে ভাইয়া
এ আরতে কি ভাইয়া? আর তো হচ্ছে রেগুলারলি। রেগুলারলি লিখো লিখো, সবাই লিখো। হ্যাঁ, আরতে হচ্ছে কি? রেগুলারলি। ওতে হচ্ছে অফেন, ঠিক আছে? এতে হচ্ছে কি? ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি লিখো। এতে হচ্ছে কি? ফ্রিকুয়েন্টলি। এবার আসো ডি। ডিতে কি ভাইয়া? সবাই একটু লিখো। অনেকে লিখছো মাশাআল্লাহ, ডেইলি। বাহ, তোমরা তো জানো এখানে। এতে হচ্ছে অলওয়েজ। এতে হচ্ছে অলওয়েজ, ঠিক আছে? এন, এন তো হচ্ছে নেভার। এন তো হচ্ছে কি? নেভার। জিতে হচ্ছে জেনারেলি। জিতে কি? জেনারেলি। জিতে হচ্ছে কি? জেনারেলি। তারপর হচ্ছে আর, রেগুলারলি লিখে ফেলেছি। ওতে হচ্ছে কি? অফেন, ঠিক আছে? ইউতে হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালি, ইউজুয়ালি। অ্যান্ড এসতে হচ্ছে সামটাইমস। এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্বের বেস ফর্মও হতে পারে, ভার্বের সাথে এস বা ইএস ফর্মও হতে পারে। তাইলে ভাইয়া এইখানে রফ ডেঞ্জারাস, রফ ডেঞ্জারাস দিয়ে মনে রাখবা। আর তে হচ্ছে রেগুলারলি, ওতে হচ্ছে অফেন, এফতে হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ডেইলি, অলওয়েজ, নেভার, জেনারেলি, তারপর হচ্ছে কি ভাইয়া? ইউজুয়ালি এবং সামটাইমস। এই ওয়ার্ডগুলো যদি দেখো তোমরা সেন্টেন্সে আছে, তাহলে ভার্বের বেস ফর্মও হতে পারে, ভার্বের এস বা ইএস ফর্মও হতে পারে। সো কখন ভার্বের বেস ফর্ম? যখন দেখবা আই, উই, ইউ, দে প্লুরাল আছে, তখন ভার্বের বেস ফর্ম হবে। আর যখন দেখবা হি, শি, ইট সিঙ্গুলার, তখন ভার্বের সাথে এস বা ইএস হবে। সো এতটুকু ব্যবহার সবাই কি বুঝছো? সবাই কি লিখেছো? মাথায় ঢুকেছে? ওকে, যদি এতটুকু ব্যবহার তোমাদের মাথায় ঢুকে, আশা করি এতটুকু ডান। এখন আসো, ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে? ভার্বের পাস্ট ফর্ম তুমি কোথায় কোথায় বসাবা? এক কথা হচ্ছে, গল্পটা অতীতের হলে 50% 70% অ্যান্সার ভার্বের পাস্ট ফর্ম হয়। গল্পটা অতীতের, গল্পটা অতীতের বুঝো যে একদা আমি জরিনার সাথে দেখা করেছিলাম, একদা আমি সকিনার সাথে দেখা করেছিলাম, একদা আমি বুবলির দেখা পেয়েছিলাম, একদা আমি সাকিব খানকে দেখেছিলাম। তাহলে এই যে ব্যাপারগুলো আছে, আমরা যখন দেখব গল্পটা অতীতের, আগের কোনো ঘটনা, তাহলে মাথায় রাখতে হবে আমাদের এই জায়গাটায় ভার্বের পাস্ট ফর্ম হবে। কি হবে? ওকে, আচ্ছা। সো এখানে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। আরো কিছু ওয়ার্ড আছে, যেমন লাস্ট টাইম, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, বিফোর, দ্য আদার ডে, ইন 2009, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম বসে? পাস্ট ফর্ম বসে। তাহলে ভাইয়া পরে একটু খেয়াল করে দেখো, একেবারে ইজি হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যায়। জাস্ট একটু খেয়াল করো, গল্পটা অতীতের হলে ওই কোশ্চেনের প্রায় 50 থেকে 70% আনসার কি হবে? ভার্বের পাস্ট ফর্ম। ঢাকা বোর্ডে গতকালই একটা প্রশ্ন আসছে, ওয়ান্স আপন এ টাইম। দেখো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে কি? একদা এক সময়, তাই না? সো এই ক্ষেত্রে মনে রাখবা, যদি গল্পটা অতীতের হয় 50% থেকে 70% অ্যান্সার কি হয়ে যায়? ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। ডান, এতটুকু লিখেছো? ওকে, এইবার আসো ভাই আপুরা, দেখো এই একটা স্লাইড বুঝো। তোমরা রাইট ফর্ম অফ ভার্বের অনেক নিয়ম পড়তে 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 মাথা নষ্ট হয়ে গেছে। রাইট ফর্ম অফ ভার্ব তোমরা বুঝো না, ধরো এখনো তুমি বুঝো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যেই ব্যক্তিটা এখনো বুঝো নাই, নো প্রবলেম, আগামী 15 মিনিট পরে তুমি যদি না বুঝো তাহলে আমাকে বলিও। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি তারা এখনো বুঝো না, কিছুই বুঝো না ভাইয়া, তখন পড়ালাম কিছু বুঝো না, বাট আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি একটু পরে যখন কোয়েশ্চেন সলভ করবা, তখন তুমি এই মানুষটাই, না বুঝা মানুষটাই অ্যান্সার করতে পারবা। সেই টেকনিকটা, সেই স্লাইডটা আমি এখানে রেডি করেছি। ওকে ভাইয়ারা, সো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, ধরো তুমি কিছু বুঝো না, শুনে যাও, খালি শুনে যাও। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল তুমি কখন বসাবা মনে রাখবা। এই পার্টিসিপলের কাহিনীটা একটু বলি। ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন আমরা জানি, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ছোটবেলা থেকে পড়ে আসছি কিনা? এই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। এই B3 ফর্মটা হ্যাভ,
অথবা হ্যাজ অথবা হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে কি বসে? বি3 বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে বি3 বসে। এদের পরে কি বসে? বি3 বসে। আবারও বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে বি3 বসে। ঠিক আছে? ওকে, এবার আসো প্যাসিভ ভয়েসটা একটু বুঝাই। প্যাসিভ ভয়েসটার ক্ষেত্রে একটু কনফিউশন থাকে স্টুডেন্টদের, তোমাদের ভাইয়া ধরতে পারি না। মনে রাখবা প্যাসিভ ভয়েস কখন বুঝবা? সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, অথবা সাবজেক্ট ব্যক্তি থেকেও কিন্তু কাজটা করা হয় না, মানে ব্যক্তিটা কাজ করে না। যেমন আমি বললাম তোমাকে দেখা হয়েছিল, তোমাকে দেখা হয়েছিল, তুমি দেখছো নাকি তোমাকে দেখা হয়েছিল? তোমাকে দেখা হয়েছিল। তাহলে দেখার কাজটা কি তুমি করেছো না অন্য কেউ করেছে? অন্য কেউ করেছে, দ্যাট মিনস প্যাসিভ মুড। তো আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে এটা বুঝাবো যে প্যাসিভ ভয়েস করো আর যাই করো, এম, ইজ, আর, ওয়াজ, আর, বিং, বিন, বি, এদের পরে বি3 দিলে আমরা সাধারণত প্যাসিভ মুড নিয়ে যাই। আবার দেখো মডাল ভার্বের পরে, মডাল ভার্ব কোনগুলো একটু আগে পড়েছি, মডালের পরে ভার্বের বেস ফর্ম হলো অ্যাক্টিভ। মনে রাখবা মডালের পরে ভার্বের বেস ফর্ম হলে অ্যাক্টিভ হয়। আর মডালের পরে মনে রাখবা বি প্লাস বি3। যেমন আমি বললাম ক্যান গো, এটা হচ্ছে কি অ্যাক্টিভ, কারণ ক্যানের পরে ভার্বের বেস ফর্ম দিলাম। আর আমি যদি বললাম ক্যান বি গান, তখন কি হয়েছে ভাইয়া? প্যাসিভ হয়ে যাবে, কারণ মডাল ভার্বের পরে যদি বি থাকে, বির পরে বি3 থাকলে সেটা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। তাহলে ক্যান গো এটা হচ্ছে কি অ্যাক্টিভ, আর ক্যান বি গান এটা কি হয়ে যাবে? প্যাসিভ। আবার দেখো বললাম ক্যান ডু অ্যাক্টিভ, আর যখন আমি বললাম ক্যান বি ডান তাহলে কি হয়ে যাবে? ক্যান বি ডান, প্যাসিভ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, এতটুকু বুঝতে পেরেছো? সো এতটুকু বুঝারও দরকার নাই, জাস্ট শুনে যাও, দেখে যাও। মাঝে মধ্যে আমরা বলি না খালি দেখে যাচ্ছি, দেখি কতটুকু তুমি যাইতে পারো। তোমরা আমার সাথে বলো ও স্যার আমি আপনাকে খালি একটু দেখে যাচ্ছি, দেখি আপনি যে বলছেন যে স্লাইডটা বুঝলে 6-7 পাবে, আমি বুঝারও দরকার নেই, জাস্ট মনোযোগ দিয়ে শোনো, দেখে যাও, তারপরে আমি তোমাদেরকে ক্লিয়ারলি অ্যান্সার করে দিব ইনশাআল্লাহ। দেখো তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, আর, বিং, বিন, বি, এরপরে বি3 বসাই। ঠিক আছে? আর প্যাসিভে যদি মডাল ভার্ব দিয়ে করি, মডাল প্লাস বি প্লাস বি3 হয়। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ, হ্যাজ, বি3 মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ, হ্যাজ, বি3 মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মনে রাখবা জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার। আমরা জানি সেন্টেন্সে একটু আগে পড়েছি অলওয়েজ, রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, নেভার, এই ইজ, অকেশনালি, এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এই যে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আসো ভাই আপুরা, এরপরে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম কখন বসে। মনে রাখবা শর্ট টেকনিক, মনে রাখবা একটা ভার্ব আছে, একটা সেন্টেন্সে একটা ভার্ব আছে, আবার একটু পরে আরেকটা ভার্ব আসছে। যখন দেখবা একাধিক ভার্ব আছে কিন্তু এর কোনো সাবজেক্ট নাই, এর কোনো কি নাই? সাবজেক্ট নাই। ধরো একাধিক, একটা ভার্ব আছে, এরপরে আবার একটা সাবজেক্ট ছাড়া ভার্ব আছে, তখন তুমি ভার্ব প্লাস আইএনজিও বসাতে পারো, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে পারো। সবাই একটু মনোযোগ দাও, জাস্ট কথাগুলো শুনো, এরপরে প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কি শিখতেছো। দেখো ভাইয়া বলছিলাম প্রথমে একটা ভার্ব আছে, এরপরে আরেকটা ভার্ব আছে। যখন দুইটা ভার্ব থাকবে তখন ধরো তুমি একটা ভার্বের ফর্ম বসাইলা, আরেকটা ফর্ম ভার্ব প্লাস আইএনজি হতে পারে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা যে জিনিসটা দেখবো কখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, যদি উদ্দেশ্য বুঝায়। আমরা বলি না দেখতে, করতে, খেতে, ঘুমাতে, তারপরে দৌড়াতে, সাঁতার কাটতে, কোন একটা উদ্দেশ্যে আমরা যদি যাই অথবা করি, এরকম উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। উদ্দেশ্য বুঝালে কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আর একবার ছোট্টবেলা থেকে, ছোট্টবেলায় ক্লাস 1-এ দেখেছিলাম স্যারকে বলেছিল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এই পড়ছি না? ছোটবেলা থেকে পড়েছি প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। এরকম আরেকটা ওয়ার্ড আছে যে while এর পরে ভার্ব প্লাস কি? আইএনজি বসে। ধরো প্রিপোজিশন অফ, অন, টু, এই টুর ক্ষেত্রে একটা খালি আমাদের
ঝামেলা আছে। টুর পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এই জন্য আমি আগেই অ্যান্সার বলে দিয়েছি যে আমাদের টুর পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। এরপর দেখো উইথ, অ্যাট, বাই, এদের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। আবার দেখো এখানে আবার আমরা এটাও জানি বাই প্যাসিভ ভয়েসে বাইয়ের আগে বি থ্রি হয়। এই সবাই জানি না প্যাসিভ ভয়েসে বাইয়ের আগে বি থ্রি হয়, বাইয়ের আগে বি থ্রি হয়, কিন্তু বাইয়ের পরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। ঠিক আছে, সো আমরা মনে রাখবো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, হোয়াইলের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। ওকে, সো একটু মনোযোগ দিবা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ। এই আর অল্প একটু পরে তুমি বুঝতে পারবা যে তুমি মাঠে খেলতে পারতেছো কিনা। ঠিক আছে, একটু পরে আমরা মাঠে যাব। ঠিক আছে, আসো আমরা পরবর্তী দেখি ভার্ব প্লাস আইএনজি কি কি বসতে পারে। নাম্বার 1 আমরা দেখেছি প্রিপোজিশন হোয়াইল ভার্ব প্লাস আইএনজি বসে। আবার কিছু ওয়ার্ড আছে স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েটেড টু, হেট, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এদের পরে কি? এদের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। সবাই একটু খেয়াল করো। ওকে, সো এই ওয়ার্ডগুলোর পরে ভার্ব প্লাস কি বসবে? আইএনজি বসবে। এই ওয়ার্ডগুলোর পরে কি বসবে? ভার্ব প্লাস কি? আইএনজি বসবে। সো এই ওয়ার্ডগুলো অনেকের মনে থাকে না, তাহলে ভাইয়া মনে না থাকলে কিভাবে মনে রাখবা? দেখো তোমাদের মহসিন স্যার বললো, এই দেখো মহসিন ভাই সাজেস্ট করলো, কি করলো? সাজেস্ট। মহসিন ভাই সাজেস্ট করলো প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না। মানে স্টার্টও করা যাবে না, স্টপও করা যাবে না। দেখো মহসিন ভাইয়া সাজেস্ট করলো প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, স্টপ করা যাবে না। সো কিপ ইন মাইন্ড, মনের ভিতরে রাখো। সো কিপ ইন মাইন্ড, মনের ভিতরে রাখো। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু উদ্দেশ্যে বা সামনে আগাতে, কি করতে? কন্ট্রিবিউট টু ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য, তোমার ফ্যামিলিকে ভালো কিছু দেওয়ার জন্য তোমাকে কিপ ইন মাইন্ড, তোমার মাথায় রাখতে হবে। মহসিন ভাই বলছে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্টও করা যাবে না, স্টপও করা যাবে না। উনি সাজেশন দিয়েছে, সাজেস্ট করেছে, তাহলে ওয়ার্ডটা মনে রাখবা। মহসিন ভাই সাজেস্ট করেছে, স্টার্ট করা যাবে না, স্টপও করা যাবে না। কিপ ইন মাইন্ড মনে রাখতে হবে, কি জন্য? উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, কিসের জন্য? কন্ট্রিবিউট টু ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে অবদান রাখার জন্য। অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে ভালো কিছু করে তুমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবা। এবং হ্যাবিচুয়েটেড টু, এবং কি করতে হবে? একবার অভ্যস্ত হতে হবে। হেট, প্রেম ভালোবাসাকে হেট করতে হবে। কি করতে হবে? হেট করতে হবে। সো এই ওয়ার্ডগুলোর পরে কি? ভার্ব প্লাস আইএনজি বসে। এই ওয়ার্ডগুলোর পরে কি? ভার্ব প্লাস আইএনজি বসে। বুঝতে পেরেছো? ওকে, এন্ড দেন বি ভার্ব, এটা দ্বারা অনেক প্রশ্ন আসে। বি ভার্ব আমরা জানি কে কে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলা কি ভাইয়া? বি ভার্ব। সো বি যদি থাকে প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ, ওয়ার। এম এর সাথে বা এম এর সাথে আমরা যে সাবজেক্ট বসাই সেটা হচ্ছে আই এর সাথে এম বসে, সিঙ্গুলারের সাথে ইজ বসে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, প্লুরালের সাথে আর বসে প্রেজেন্ট টেন্সে। সবাই জানি, কিন্তু এম বসে কোথায়? ফার্স্ট পারসন আই এর সাথে, সবাই জানি। ইজ বসে কোথায়? থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার, থার্ড পারসন কি? সিঙ্গুলার। আর বসে কোথায়? থার্ড পারসন প্লুরাল। আর অতীতের ক্ষেত্রে সিঙ্গুলার বুঝালে ওয়াজ, আর অতীতের ক্ষেত্রে প্লুরাল বুঝালে কি? ওয়ার। এই কথাগুলো আমরা সবাই জানি কিনা ভাই? এই কথাগুলো আমরা সবাই জানি কিনা বলো? জানি। এখন আসো, যদি আমরা কন্টিনিউয়াস করতে চাই এগুলো দ্বারা, বি ভার্ব দ্বারা, এম, ইজ, আর, যেমন আই এম গোয়িং, হি ইজ গোয়িং, ঠিক আছে, অথবা হি ওয়াজ গোয়িং, যদি আমরা কন্টিনিউয়াস করতে চাই, চলমান বুঝাতে চাই, তাহলে এম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ, আর, ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। মোটামুটি এটা মোটামুটি সবাই জানি। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে কিছু ব্যবহার আছে, যেমন অ্যাজ ইফ এর ব্যবহার। মনে রাখবা অ্যাজ ইফ এর আগে অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স, এদের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বললাম তিনটা ওয়ার্ড, অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনিট এবং বি ভার্ব ওয়্যার হয়। আর অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট হয়। ভাইয়া কিছু বোঝার দরকার না, আর 2 থেকে 3 মিনিট নিব। এরপরে যখন আমরা খেলায় ঢুকবো তখনই বুঝতে পারবা যে কি শিখলাম। ঠিক আছে, তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এদের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে কি হয়? পাস্ট পারফেক্ট হয়।
জাস্ট এতটুকু মনে রাখো, একটু পরে যখন খেলা শুরু হবে তখন বুঝতে পারবা। ঠিক আছে, এখন আসো, আরো কিছু ওয়ার্ড আছে। লেস্ট আমরা পড়েছি, লেস্ট থাকলে কি হয়? লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট হয়, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। লেস থাকলে শুড অথবা মাইট হয়, এরপরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। এতটুকু আমরা অনেকে জানি, কমপ্লিটিং সেন্টেন্স আমরা পড়েছি যে লেস থাকলে শুড অথবা কি মাইট হয়, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আর কন্ডিশনাল ইফ, ইফ এটা আমরা কন্ডিশনালটা কমপ্লিটিং সেন্টেন্সও পড়েছি। আমরা জানি ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাস্ট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আর যদি অতীতকালের ঘটনা বলে, কিসের? অতীতকালের ঘটনা বলে, তাহলে ইফের পরে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। আর থার্ড কন্ডিশন কি বলে? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট, এরপরে হ্যাভ হয়, হ্যাভের পরে বি থ্রি হয়। সো এই কন্ডিশনাল ব্যবহার কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ওকে, ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? আচ্ছা, এখন তোমাদেরকে বলবো ভাইয়া, এই যে পুরো স্লাইডটা তোমাদেরকে দেখালাম, এক ক্লাসে কি শেষ হবে? এক ক্লাসে শেষ হবে না। তোমাদের মাথায় রাখতে হবে, আমি এইটা জাস্ট একটা ওভারভিউ দিলাম, এক স্লাইডেই রাইট ফর্ম ভার্ব শেষ, এই যে শেষ। তবে এইখানে প্র্যাকটিস না করলে কোনো শেষ হবে না। যেমন আমরা কিছু বেসিক জিনিস জানি, এন্ডের আগে যা হয় এন্ডের পরেও তা হয়। এন্ডের আগে যদি বউ থাকে এন্ডের পরেও বউ নিবা, এন্ডের আগে জামাই থাকলে পরে জামাই নিবা। এগুলো বেসিক কথাবার্তা যেগুলো আমরা ছোটবেলা থেকে জানি। সো যদি এতটুকুই জানো তাহলে তুমি আনসার করতে পারবা মাস্ট। আসো, এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনেছো, এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনো নাই, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে নো প্রবলেম। এখন যে জিনিসটা তোমরা শিখতে যাবে, দেখতে যাবে, আমি যা পড়িয়েছি এগুলোই তুমি এখন অ্যাপ্লাই করে দেখাবে ইনশাআল্লাহ। দেখো, চ্যালেঞ্জ দিয়েছি যে তোমরা পারবা, যারা বুঝো না তারাও পারবা, যারা বুঝছো তারাও পারবা। প্রথম কথা হচ্ছে, দেখো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। ভাই আমরা পড়ছিলাম কিনা বলো তো, কিসের ঘরে ছিল এটা? ওয়ান্স আপন এ টাইম। সবাই কমেন্ট করো, কোন ঘরে ছিল? ভার্বের বেস ফর্মে, নাকি ভার্বের পাস্ট ফর্মে, নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে? বলো কোন ঘরে ছিল? সবাই বলো কোন ঘরে ছিল? ইয়েস, অনেকে অ্যান্সার করেছো। এই যে দেখো, এই যে তোমাদেরকে দেখালাম, এই যে ওয়ান্স আপন এ টাইম, দেখো কমন পড়েছে কিনা। ওয়ান্স আপন এ টাইম এই ওয়ার্ডটা থাকলে আমরা ভার্বের কোন রূপ নিব? কোন রূপ? কোন রূপ নিব? ভার্বের পাস্ট ফর্ম নিব। আমরা কোন ফর্ম নিব? ভার্বের পাস্ট ফর্ম। ইয়েস, দ্যাট মিন্স গল্পটা অতীতের হইলে 50 থেকে 70% অ্যান্সার ভার্বের পাস্ট ফর্ম হবে। বলছিলাম না আমরা? বলো বলছিলাম কিনা? তাইলে ভাই আমরা পেয়ে গেছি কিনা বলো তো? ওয়ান্স আপন এ টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন আসো আমরা দেখি এখানে অপশন বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ভাইয়া পুরা সবাই বলো তো, এখানে ওয়ান্স আপন এ টাইম আছে, আমরা জানি এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম V1, আর ওয়াজ এর হচ্ছে কি V2। তাহলে ভাই এম, ইজ, আর হালাল নাকি হারাম? এটা হারাম, কেটে দাও। তাহলে অবশ্যই আমাদের ওয়াজ আর ওয়ারের মধ্যে নিতে হবে। এখন দেখো, দেয়ার ড্যাশ আ কিং, কয়টা কিং? একটা। দ্যাট মিন্স এখানে ওয়ার হবে নাকি ওয়াজ হবে? অ্যান্সার করে ফেলো ভাই। অ্যান্সার বুঝছো? বুঝছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। এবার আসো দ্বিতীয়টা, হু ওয়াজ ভেরি ফন্ড অফ। অফের পরে শূন্যস্থান। সবাই বলো, লিখো অফটা কি? অফটা কোন পার্টস অফ স্পিচ? সবাই কমেন্টে জানাও অফ কোন পার্টস অফ স্পিচ এবং কোন ঘরে আছে। আমি যে তোমাদেরকে এতক্ষণ টেকনিক শিখাইলাম, এই অফ কোন ঘরে আছে? অফ কি ভাইয়া? অফ কি? প্রেপোজিশন। প্রেপোজিশন থাকলে ভার্বের কোন রূপ হয়? প্রেপোজিশন থাকলে ভার্বের কোন রূপ হয়? তোমাদেরকে আগেই বলছি, রাইট ফর্ম বা 12 ভাতারি, এক এক জায়গায় এক এক রকম। কোথাও গো, কোথাও ওয়েন্ট, কোথাও গান, কোথাও টু গো, কোথাও গোয়িং। দেখছো কত রকমের রূপ। এই রূপগুলো তোমার কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হয় রে? প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হয়? এই ভাইয়া পুরা বলো, এই দুষ্ট লোকেরা, এই দুষ্ট ছেলে মেয়েরা বলো। ইয়েস, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। তাহলে ভাইয়া মিলছে কিনা?
ভাইয়া যে পড়াইছিলাম এক স্লাইডে 6 থেকে 7 পাবা। তাহলে এখানে দেখো নো আছে, তাহলে হয়ে যাবে কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে নোইং। মিলতেছে মিলতেছে। ওকে, এবার আসো। A famous astrologer stopped at his capital. A famous astrologer stop, এটা কোন ফর্মে নিব? ঘটনা কোন? গল্পটা কিসের? গল্পটা কিসের? বলো বলো, গল্পটা কিসের? গল্পটা আমরা জানি অতীতের। আর অতীত হইলে ভার্বের কোন ফর্ম? ওই বলো না কেন? অতীত হলে ভার্বের কোন ফর্ম বসবে? আমরা একটু আগে টেকনিক পড়েছিলাম, জাস্ট একটা স্লাইড বুঝলে বলেছিলাম শেষ, রাইট ফর্ম অফ ভার্ব শেষ। তোমরা রাইট ফর্ম অফ ভার্বের অনেক নিয়ম করেছো, অনেক প্রশ্ন সলভ করেছো। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে, দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতীতের যেহেতু, তাহলে V2 হবে। অতীতের বুঝালে কি ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে স্টপের পাস্ট ফর্ম কি ভাইয়া? স্টপের পাস্ট ফর্ম কি? স্টপ। এর পাস্ট ফর্ম কি ভাইয়া? স্টপড। বুঝাইতে পারছি? এই দুষ্ট ভাই বোনেরা বুঝতে পেরেছো? এই ভন্ডগুলো বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? স্টপড। ডান? ডান কিনা? ডান। এরপরে আসো, তারপরে দেখো কি বলেছে, দ্য কিং কল্ড অন হিম টু। এই ভন্ডগুলা, এখানে কি আছে? কই কই টু আছে। টুর পরে শূন্যস্থান। টুর পরে শূন্যস্থান, বলো কোন নিয়মে পড়াইছি? সবাই বলো, টুর পরে শূন্যস্থান। টু থাকলে চক্ষু মেলিয়ে দেখো, চক্ষু মেলিয়ে দেখো, টু আছে। তাহলে টুর পরে ভার্বের কোন ফর্ম হবে? টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে? ইয়েস, টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কোনো কথা হবে না ভাইয়া, এই যে তোমাদেরকে এতক্ষণ পড়াচ্ছি মিলে যাচ্ছে কিনা। তাহলে এখানে টু আছে, টুর পরে ভার্বের কোন ফর্ম দিবা ভাইয়া? বেস ফর্ম দিবা। বলো এই চারটার মধ্যে কার কয়টা হইছে? কে কয়টা অ্যান্সার করতে পারছো? ঠিক আছে, বলো টুর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে এই চারটার মধ্যে কার কয়টা হইছে বলো তো? আমি যে স্লাইডটা শিখালাম, যারা শিখেছো কয়টা পারবা? একজন বলছে ভাইয়া নোয়িং দিলে হবে না। না ভাইয়া, টুর পরে, আমি বলছি সকল প্রেপোজিশনের পরে, একটু আগে বুঝাইছি প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। কিন্তু শুধু টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম হয়। এরপরে কয়েকটা টু আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, হ্যাবিচুয়েটেড টু, উইথ এন আই টু, এদের পর ভার্ব প্লাস আইএনজি হয়, যেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। এই যে দেখো তোমাদের যে স্লাইডে কিন্তু লেখা আছে যে টুর পরে সাধারণত আমাদের কে বসে? ভার্বের বেস ফর্ম। টুর পরে সাধারণত কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, এদের পরে আবার কি? ভার্ব প্লাস আইএনজি বসে। সো এই স্লাইডটা যাদের মাথায় থাকবে, আই থিঙ্ক সবাই পারবা। ভাইয়া পারছি সবগুলা, ইয়েস। যারা পারছো এদের জন্য অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি ভালোবাসা। আজকে কিন্তু আমি রাজশাহী বোর্ড পড়াবো না, আজকে শুধু ঢাকা বোর্ড পড়াবো। কেন পড়াবো? কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই বোর্ডটাই যদি ভালো করে বুঝতে পারো, তুমি অন্য বোর্ডের 4 থেকে 5, 6, 7 পাবা একবার মিনিমাম। যারা গরিব স্টুডেন্ট, যারা খুব কম বুঝো, জীবনে পড়াশোনা করো না, এরাও খুব ভালো করে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। ওকে, আসো ভাইয়ারা। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া? পিডিএফ কোথায় পাবো? আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, আই এডুকেশন, আই তারপর এডুকেশন লিখবা, অফিসিয়াল গ্রুপে পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখো ভাইয়ারা কি আছে। এইখানে আমি তোমাদেরকে বলছিলাম যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু শুধু টু, এরপরে কি? ভার্বের বেস ফর্ম। শুধু প্রেপোজিশন, ভার্ব প্লাস আইএনজি। বুঝাইতে পারছি? ভার্ব প্লাস আইএনজি কখন হবে? প্রিপোজিশনের পরে। আর টুর পরে ভার্বের কি? বেস ফর্ম। এতটুকু ডান ডান। যারা গরিব স্টুডেন্ট আছো নো প্রবলেম, খুব ভালো অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আমার 24 ব্যাচের অনেক প্রাণপ্রিয় ভাইয়ারা আছো, শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক বেশি মিস করি। তোমরা অনেক ভালো পরীক্ষা দাও, আইসিটি পরীক্ষা সামনে। এখন আপাতত আমার ক্লাস থেকে যাও, তোমরা আমার ক্লাসে আইসো না, তোমরা হচ্ছে পরীক্ষা দাও, পরীক্ষার প্রিপারেশন নাও আইসিটি। তোমাদের অনেক বেশি মিস করি, তোমরা ভালো করে পড়ো, তোমরা ভালো করে বাকি পরীক্ষাগুলো দাও, ঠিক আছে? আসো, তাহলে আমরা 4 পর্যন্ত শেষ। এবার আসো 5 নাম্বার, অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ হিম। ওই ভাইয়া পুরা, ওই ভাইয়া পুরা মনে আছে? বলো তো এখানে মনে আছে কিনা? তোমাদেরকে বলেছিলাম অনেকেই ভাইয়া 4টার মধ্যে 4টা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4টার মধ্যে 4টা হয়েছে। হ্যাঁ, এবার আসো পরেরটা কি বলা আছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড আছে, কি আছে ভাইয়া? এন্ড। এন্ডের আগে কোন টেন্স আছে ভাইয়া? আমরা দেখছি কল্ড, কারণ ঘটনা কিসের? অতীতের। অতীতের যদি হয় আমরা সবাই জানি অতীতের বুঝালে আমাদের অবশ্যই ভার্বের কোন ফর্ম বসে? ভি2 বসে। অনেকে বলে ভাইয়া এইখানে কেন তাইলে ভি2? এখানে টু, এখানে দেখো এইখানে স্টপ, এই জায়গাটা স্টপ কেন হলো? স্টপড কেন হলো? কারণ এইখানে কোনো টু নাই, এখানে কোনো প্রেপোজিশন নাই। মনে রাখবা প্রেপোজিশন থাকলে, টু থাকলে তাহলে তোমার যেই ফর্মটা আছে সেটাই হবে। আর এইখানে যে জিনিসটা মাথায় রাখবা, এইখানে আমরা দেখতে পাচ্ছি টেল, এটা কি প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে হবে? অবশ্যই পাস্ট টেন্স হবে। টেলের জায়গায় কি হবে? টোল্ড। টেলের জায়গায় কি হবে? টোল্ড। ঘটনা কি? অতীতের। ডান। এরপরে আসো আরেকটা প্রশ্ন, এট দিস দ্য কিং গেট হবে না গট হবে? কোন ফর্ম হবে? ভি2 হবে। তোমাদের বলেছিলাম গল্পটা যদি অতীতের হয়, গল্পটা যদি কিসের হয়? অতীতের হয়, 50 থেকে 70% অ্যান্সার কি হবে? পাস্ট ফর্ম হবে। 50 থেকে 70% কোশ্চেনের উত্তর কি হবে? পাস্ট ফর্ম হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে গেট হবে নাকি গট হবে? গট হবে। এখানে টেল হবে না টোল্ড হবে? কারণ কি? গল্পটা অতীতের। গল্পটা কি? অতীতের। এক্স এর কাহিনী। তাহলে এক্স এর কাহিনী থাকলে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম। এইবার দেখো পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের কোশ্চেনটা দেখো, দেখো কই কই কই, এই যে এখানে। এবার দেখো এন্ডের আগে গট, পরেও কি হবে? কন্ডেম। প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে না ভি2 হবে? গল্পটা অতীতের, তাহলে গল্পটা অতীতের হইলে অবশ্যই কি হবে? পাস্ট টেন্স হবে। ভাইয়া কি বলছিলাম? গল্পটা যদি অতীতের হয় তাহলে পাস্ট ফর্ম হবে, তাহলে এখানে গট হবে, এখানে কন্ডেমড হবে। কোনো সমস্যা আছে? এনি গাবলা হ্যাজ কোনো প্রবলেম আছে ভাইয়া? বলো বলো, পারতেছে তো নাকি? গল্পটা অতীতের, পাস্ট ফর্ম বসাই দিলাম। এবার আসে পরেরটা, ম্যান লাইক ইউ। এইখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, অনেকেই আপনার আগে বলে দেয় মেবি গাইড থেকে। গাইড থেকে কেমনে বলবে ভাইয়া? একে আখি বিনতে ফিরোজ গাইড থেকে কেমনে বলবে ভাইয়া? গাইড এখনো বের হয় নাই। এই 24-এর ঢাকা বোর্ড 24-এর প্রশ্নটা গতকাল মাত্র পরীক্ষা হলে আসছিল। সো এমন কোনো গাইড বের হয় নাই যে এটা কি করবে, এটা হচ্ছে গাইড থেকে দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা এইবার আসো, ম্যান লাইক, এই জায়গাটা একটু তোমার অর্থ প্রাধান্য দিতে হবে। ম্যান লাইক ইউ, তোমার মতো মানুষ ড্যাশ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। দেখো ভাইয়া, তোমার মতো মানুষ, স্পয়েল মানে কি? ধ্বংস করা। দ্য পিস, শান্তি। তোমার মতো মানুষ শান্তি ধ্বংস করা। এখন শান্তি ধ্বংস করা এটা কি পজিটিভ না নেগেটিভ? এই উত্তরটা তুমি জানি যে পারবা না। কারণ কেন পারবা না? এইখানে যে বিষয়টা, এটা না পারার কারণ হচ্ছে ভাইয়া এইখানে আমাদের নিয়মের ভিতরে পড়ছে না, এটা হচ্ছে অর্থ দিয়ে পড়বে। কি পড়বে? অর্থ দিয়ে পড়বে। ওয়েট, হ্যাঁ। সো এখানে দেখো অবশ্যই কি হবে? শুড নট লিভ, শুডেন্ট লিভ, শুড নট, যে ম্যান লাইক ইউ শুডেন্ট লিভ। এবার আসো পরেরটা বলছে, বাট অ্যানাদার থট। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ভাইয়া, এটা হ্যাঁ, এটা অর্থ দিয়ে করতে হবে। অ্যানাদার থট ক্রসড, ভি2 বারের পাস্ট ফর্ম, তাহলে ক্রসড দাও। এখন অনেকে বলে ভাইয়া ম্যান লাইক ইউ লিভ দিলাম না, এখানে ম্যান লাইক ইউ শুড নট লিভ, যেহেতু এখানে বলছে পিস ধ্বংস করা, মানে শান্তি ধ্বংস করার জন্য না, এই জন্য শুড নট লিভ হবে। এরপরে দেখো কি বলেছে, কজ হিজ মাইন্ড সেন্ট, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স হবে নাকি পাস্ট টেন্স হবে? পাস্ট টেন্স। এখন দেখো দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট, তাকে পাঠানো হয়েছে, তাহলে পাঠানো হয়েছে, অ্যাস্ট্রোলজারকে পাঠানো হয়েছিল। এটা অ্যাস্ট্রোলজারকে যদি পাঠানো হয়েছে, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? সে নিজে পাঠিয়েছে না, তাকে পাঠানো হয়েছে। মনে রাখবা এই দুইটা কোশ্চেনের উত্তর তোমাদের কঠিন লাগবে, এই দুইটা তুমি পারবা না, কারণ তোমার টার্গেট হচ্ছে কি 6 অথবা 7 পাওয়া। যারা বেসিক ভালো যাদের, তারা এখানে অ্যান্সার করতে পারবা যে ওয়াজ সেন্ট, কারণ কি তারা বুঝতে পারছে যে এটা প্যাসিভ মুডে হবে। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ফর এক্সিকিউশন অবশ্যই কি হবে? ওয়াজ সেন্ট। এরপরে দেখো পরেরটা কি বলছে,
হাউ লং, হাউ লং, দেখো কি বলা আছে, হাউ লং উইল, উইল কি ভার্ব, উইল কি ভার্ব বলো তো, উইল হচ্ছে মডাল ভার্ব, উইল হচ্ছে কি মডাল ভার্ব। আর আমরা জানি মডাল ভার্বের পরে কোন ফর্ম বসে, কই কই দেখো মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে, তাহলে লিভ হবে। হাউ লং উইল ইউ লিভ। এবার দেখো দ্য স্টার্স ডিক্লেয়ার, ডিক্লেয়ার প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কি হবে পাস্ট ফর্ম হবে, V2 হবে, কি হবে V2 হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গাটা একটু খেয়াল করবা যে ভাইয়া আমরা এখানে ডিক্লেয়ার দিব না ডিক্লেয়ার দিব, এইখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে উদ্ধৃতি। এই ব্যাটা উদ্ধৃতি করেছে, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই। এইখানে বেসিকের একটা খেলা আছে, দ্যাটের আগে পাস্ট টেন্স হলে পরে ফিউচার হয় না, মনে রাখবা। দ্যাট এর আগে বা এর পরে যদি ফিউচার হয়, ফিউচার হলে এইখানে পাস্ট হারাম, এইখানে পাস্ট কি হারাম লিখে রাখো। দ্যাটের পরে ফিউচার থাকলে এইখানে আগে হারাম, কি পাস্ট ফর্ম হারাম। তাহলে সবাই একটু লিখো, এইখানে V2 হবে না, এইখানে V1 হবে, প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম হবে। সবাই একটু লিখে রাখো, এটা একটু নোট ডাউন করে রাখো, এটা বেসিকের খেলা। যে দ্যাটের পরে যদি ফিউচার থাকে, দেখো এখানে কি আছে, শ্যাল ডাই, আই শ্যাল ডাই, আই শ্যাল ডাই, এটা কি ফিউচার আছে। দ্যাট মিন্স ফিউচার থাকলে এর আগে পাস্ট ফর্ম হবে না, প্রেজেন্ট হবে, কি হবে প্রেজেন্ট। তাহলে ডিক্লেয়ার আছে, ডিক্লেয়ারই হবে। এরপর দেখো সো গুড বাই ড্যাশ হার্ড দিস দ্য কিং টার্ন। দেখো এখানে টার্ন একটা ভার্ব আছে, আবার এখানে একটা ভার্ব আছে। সো তোমাদেরকে একটু আগে পড়াইছি যে ভার্ব ডট ডট ভার্ব, এই ভার্বটা V2 দেওয়া আছে, বাট এই ভার্বটা কি হয়ে যাবে, আইএনজি ফর্ম হয়ে যাবে। বলছিলাম যদি দুইটা ভার্ব থাকে তাহলে আমরা একটা ভার্বকে কি করে দিব, আইএনজি করে দিব। তাহলে অ্যান্সার কি হবে, হিয়ারিং। ওকে, অ্যান্সার কি হয়ে যাবে, হিয়ারিং। আর তোমাদেরকে লাস্ট যেটা বলেছিলাম, লেটের পরে ভার্বের বেস ফর্ম, একবার শুরুতে দেখো লেটের পরে ভার্বের কোন ফর্ম, মেক লেট, এদের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। লেটের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। ওকে, আচ্ছা। সো এখানে আমি তোমাদেরকে জাস্ট অ্যান্সারগুলো একটু বলে দিলাম। আমাকে একটু বলো যে এই শূন্যস্থানে, এই ঢাকা বোর্ডের প্রশ্নে কারা কারা 7টা প্রশ্ন পেরেছো, 7টা শূন্যস্থান পেরেছো, কারা কারা, কারা কারা 7টা শূন্যস্থান পেরেছো। ওকে, আচ্ছা। সো আমি আবার রিভিউ করে দিচ্ছি। দেখো প্রথম কথা আবার বুঝো, অনস আপন এ টাইম, এই জন্য কি হবে পাস্ট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম। এখন আমরা জানি এম ইজ আর হবে না, অবশ্যই ওয়াজ আর হবে, যেহেতু আকিং অবশ্যই কি হবে, ওয়াজ। এবার দেখো দ্বিতীয়টা পড়েছিলাম অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসবে, আইএনজি বসবে। এবার দেখো স্টপ, এটার ক্ষেত্রে প্রিপোজিশনও নাই, এটার ক্ষেত্রে অন্য কোনো নিয়ম নাই, মডাল ভার্বও নাই। তো এটা যেহেতু অন্য কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাহলে আমরা জানি গল্পটা কিসের, অতীতের। গল্পটা কি, অতীতের, তাহলে বসায় দিলাম অতীত, V2 ভার্বের পাস্ট ফর্ম। এরপরে দেখো পরেরটা টু আছে, আমরা জানি টুর পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। দেখো সবাই মনোযোগ দাও। ওকে, তারপর দেখো দ্য অ্যাস্ট্রোলজার টেল, টেল আছে, হয়ে যাবে কি টোল্ড, টোল্ড হিম। এবার দেখো অ্যাট দিস দ্য কিং, গেট আছে, হয়ে যাবে কি গট, গট, কারণ কি পাস্ট টেন্সে। এবার দেখো ম্যান লাইক ইউ, এখানে অবশ্যই মডাল ভার্ব ইউজ করতে হবে, শুডন্ট লিভ, উচিত অর্থে শুডন্ট লিভ। এবার আসো পরেরটা দেখো বাট, তারপর দেখো ওইখানে গটের পরে কন্টেম্পট, V2, আগেও ভার্বের পাস্ট ফর্ম, পরে কি ভার্বের পাস্ট ফর্ম। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি দ্য থট ক্রসড, পাস্ট হবে, V2, গল্পটা অতীতের। আর এইখানে অ্যাস্ট্রোলজার নিজে নিজে পাঠায়নি, তাকে পাঠানো হয়েছে, তাকে পাঠানো হয়েছে, তার মানে অ্যাক্টিভ মুড না প্যাসিভ মুড, প্যাসিভ মুড। আর পাস্ট টেন্সে প্যাসিভ করতে হলে ওয়াজ নিতে হয়, এরপরে B3 নিতে হয়, তাহলে সেন্ডের B3 কি সেন্ট। এবার দেখো হাউ লং উইল, উইল হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। এরপর দেখো দ্যাটের পরে ফিউচার আছে, অবশ্যই কি হবে, প্রেজেন্ট হবে, অবশ্যই কি হবে, প্রেজেন্ট হবে। তারপর দেখো এ একটা ভার্ব, এ একটা ভার্ব,
সো এই ভার্বটা সুন্দরভাবে লেখা আছে, তুমি এই ভার্বটা কি করবা, আইএনজি করে দিবা, শেষ। আর লাস্টেরটা লেট থাকলে কি হয়ে যায়, B3 হয়ে যায়। সবাই কি বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে, ওকে। আর এইখানে লাস্টে একটু খেয়াল করো, ড্রাইভ দিস রেচ ওয়ে অ্যান্ড লেট হিম কাম হিয়ার অ্যাগেইন। সো এইটাতে তুমি নেগেটিভ ইউজ করতে পারো, নট কাম হিয়ার অ্যাগেইন, যে সে যেন আসতে না পারে, তাকে বলা যায় তাকে দূরে সরে দাও এবং সে যেন না আসতে পারে। তো এই জন্য আমাদের কি হবে, লেট নট, এরপরে কি P3, ভার্বের বেস ফর্ম, সরি ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। কারণ আমরা পড়েছি যে যদি আমরা দেখি লেট অথবা মেক আছে, তখন আমরা ভার্বের কোন ফর্ম নিব, বেস ফর্ম নিব। ভার্বের কি, বেস ফর্ম নিব। আমাকে বলো এই টেকনিকে কাদের 7টা হয়েছে, 7টা পেরেছো কারা কারা, 7টা প্রথম, এটা তোমার লাইফে প্রথম তুমি অ্যান্সার করেছো। এখন বলো 7টা কে কে পেরেছো? ভাই আমার মাত্র একটা ভুল হয়েছে, মাশাআল্লাহ। যারা 7টা পেরেছো তারা পাস, তারা কি পাস। তারা আরো প্র্যাকটিস করবা, নেক্সট ক্লাসে আমি আরো প্র্যাকটিস করাবো। আজকে তো রুলস পড়াইতে অনেক সময় চলে গেছে, আগামী ক্লাসে আমি হচ্ছে আরো প্র্যাকটিস করাবো। সবাই সবাই যেই কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকে, আমি আবার বলছি, আজকের ক্লাসে যারা 7 পেয়েছো তারা ভালো আছো, আর যারা 4-5 পেয়েছো তারা গরিব, তাদের বেসিক আর স্ট্রং করতে হবে। সো নো টেনশন, আমাদের ইভিএ কোর্সে ভর্তি হলে বাকিটা ইনশাল্লাহ তোমাদের একবার ধরে ধরে বেসিক সহ, যেমন কোনটা প্যাসিভ, কোনটাতে নট বসবে, যেমন লেট হিম নট কাম, তাকে ছেড়ে দাও, কেন, সে যেন আর না আসতে পারে, অ্যাগেইন সে যেন আবার না আসতে পারে। সো এটা মাথায় রেখে আমাদের কি করতে হবে, শেষ করতে হবে। ওকে ওকে, সো আজকে প্রথম ক্লাস, যদি তুমি 30% বুঝো এনাফ, আগামী ক্লাসে আমরা আরো বেশি প্র্যাকটিস করব। সো এই প্র্যাকটিস ক্লাসে সবাই সবাই কি করবা, ক্লাসে চলে আসবা। কেমন বুঝেছো বলো? 7টা যারা বুঝেছো, যারা সর্বোচ্চ 7টা পেরেছো, দে আর ভেরি এক্সট্রাঅর্ডিনারি, তারা অনেক ভালো। আর যারা 5 থেকে 6টা পেরেছো তারা ভালো। আর যারা 2টা বা 3টা পেরেছো তাদের আরো 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 ভালো করতে হবে, ভালো পড়তে হবে। ঠিক আছে ভাইয়া, এই কোর্সে কি এই ক্লাসটা আবার করাবেন? হ্যাঁ হ্যাঁ, কোর্সে আবার ক্লাস করাবো, সমস্যা নেই এটা। বাট আগামী ক্লাসে আমরা শুধু প্র্যাকটিস করব। আগামী ক্লাসে আমরা দেখো রাজশাহী বোর্ডের প্রশ্ন অ্যান্সার করব, যে রাজশাহী বোর্ড অনেকে বলছে অনেক হার্ড হয়েছে। সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো আরো প্র্যাকটিস করার মাধ্যমে এই রাইট ফর্ম ভার্বের 6 থেকে 7 নিশ্চিত করব। জাস্ট একটা স্লাইড দিয়ে, অন্য কিছু তোমাদের পড়াবো না ইনশাআল্লাহ। জাস্ট এতটুকু যারা বুঝছো তাদের জন্য এনাফ। আগামীকাল ঠিক এই টাইম ইনশাল্লাহ দেখা হবে 7:45-এ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এখানে আবার ইলেকট্রিসিটি চলে যাবে, সবার প্রতি শুভকামনা। এই জন্য আমি একটু তাড়াহুড়া করে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।